নমস্কার বন্ধুরা, আমি আজকে আপনাদের সঙ্গে একটা দারুণ অভিনব পদ্ধতি নিয়ে আলোচনা করব। সেই পদ্ধতিটি যদি আপনারা মেনটেন করেন তাহলে দেখবেন যে একটি জন্মছক তৈরি করবার আগেই আপনার মনের মধ্যে একটা ধারণা চলে আসবে যে যে জাতকের বা জাতিকার জন্মছক আপনি বিচার করতে বসেছেন সেই জাতিকা নিজেই বলে দিচ্ছে যে তার কোন কোন ভাব সম্বন্ধিত সমস্যা তার আছে। বিষয়টা আমি একটু পরিষ্কার করে বলি। আমি দেখবেন যেটা থাম্বনেলে আমি লিখেছি যে একটি জন্মছক না দেখেও কিন্তু বলে দেওয়া যায়। এটা কোনো দৈব গুণ নয়, জ্যোতিষশাস্ত্রের পদ্ধতির মধ্যেই এটা পড়ে। আপনি যদি খুব ভালো করে লক্ষ্য করেন তাহলে আপনি অনায়াসে বিষয়টি বুঝতে পারবেন। আমি কয়েকটি বিষয় আপনাদের সঙ্গে আলোচনা করি। আলোচনা করলে দেখবেন বিষয়টি আপনাদের কাছে পরিষ্কার হয়ে যাচ্ছে। ধরুন কেউ এসে আপনাকে বলল যে তার কাঁধ কিংবা হাতে নানা রকমের সমস্যায় তিনি জর্জরিত। দেখুন, তাহলে আমরা জন্মছক না দেখে শুধু একজন জাতক জাতিকা তিনি তার সমস্যার কথা বলছেন, সেখান থেকে কোন ভাবটা তার বর্তমানে খুব অ্যাক্টিভ হয়ে আছে সেটা কিন্তু আমরা সহজেই চিহ্নিত করতে পারব। হাত আপনারা জানেন থার্ড হাউসের মধ্যে পড়ে। কাঁধের কথা যখনই বলবে তখন কিন্তু আপনাকে বৃষ রাশির কথা ভাবতে হবে। অর্থাৎ সেই বৃষরাশি যে ভাবের মধ্যে পড়ছে সেই ভাবটাই সেটা যে কোনো ভাব হতে পারে। তাহলে বুঝতে হবে হাত হলো থার্ড হাউস। তাহলে থার্ড হাউস রিলেটেড সমস্যা তাকে জর্জরিত করছে। এবার হয়তো দেখলেন যে থার্ড হাউসে শুক্র বসে আছে এবং সেই শুক্র নিচস্থ কিংবা পীড়িত কিংবা মারকপতিদের সঙ্গে যুক্ত। তাহলে শুক্র হচ্ছে গিয়ে, আমরা যদি একটা নাটাল চার্টকে ন্যাচারাল জড়িয়ে চার্ট হিসাবে দেখি তাহলে বৃষ রাশি হচ্ছে সেকেন্ড হাউস। সেই বৃষ রাশি আমাদের এই কাঁধ ঘাড়ের এই অংশটা নির্দেশ করে। তাহলে আপনাকে বুঝতে হবে যে এই দুটো জায়গা থেকে কি কম্বিনেশন আমার আসছে। এবার দেখা গেল সেই থার্ড হাউসে কোন কোন ভাবের অধিপতি বসে আছে। আপনি সেই ভাবগুলোকে ধরে চিহ্নিত করে আপনি তার সঙ্গে অনেকগুলো কথা জিজ্ঞেস করতে পারেন। দেখবেন কিছু তো মিলবেই সেখান থেকে। কেননা সবসময় নাও মিলতে পারে, এই জন্য যে দেখা গেল যে দশা চলছে সেটা হয়তো হচ্ছে তৃতীয় পতির দশা চলতে পারে, বা থার্ড হাউসে যে গ্রহটি রয়েছে সেই গ্রহের দশা চলতে পারে। তাহলে যখন যে দশা চলবে সেই দশায় যদি সেই ভাব অ্যাক্টিভ হয়ে যায় তার লক্ষণ কিন্তু আমাদের শরীরের মধ্যে বা আমাদের দৈনন্দিন জীবনে যে ঘটনা সেই ঘটনার মধ্যে কিন্তু প্রকাশ পাবে। আমি আরেকটা উদাহরণ দিয়ে আপনাদেরকে বোঝাই। কেউ এসে বলল যে আমার অলরেডি অ্যাপেন্ডিসাইট অপারেশন হয়েছে, তলপেট সম্বন্ধিত বিভিন্ন রকমের সমস্যা আমি জর্জরিত, সেখানে ব্লাড রিলেটেড যে কোনো সমস্যার জন্য তার অপারেশন হতে পারে। মানে এই যে অ্যাবডোমেন রিলেটেড কোনো প্রবলেম, তাহলে আপনাকে সঙ্গে সঙ্গে খুঁজতে হবে যে এই নিচের অংশটি কোন ভাব থেকে আমরা পাব। তাহলে প্রথমেই আপনাকে দেখতে হবে
7th হাউস, সপ্তম ভাব। তাহলে সপ্তম ভাব সেই সময় আপনাকে বুঝতে হবে অ্যাক্টিভ হয়ে আছে, বা যে সময় তার অপারেশন হয়েছে, বা যে সময় তার ওই নাভির নিচ থেকে কুচকি পর্যন্ত যে অংশটি, এই অংশে যখন বিভিন্ন রকমের সমস্যা, অপারেশন, ব্লিডিং, বিভিন্ন রকমের পেন, তাহলে এই ধরনের সমস্যাগুলো কিন্তু আমাদেরকে কিন্তু 7th হাউসকে আমাদের সবসময় লক্ষ্য রাখতে হবে। তাহলে যখনই কেউ এসে বলবে যে আমার এই সময় এই জিনিসগুলো ঘটেছিল, আপনি দশায় দেখুন, ওই পিরিয়ডটি দেখবেন 7th হাউস রিলেটেড কোনো সমস্যা, ঠিক আপনি চিহ্ন তার পেয়ে যাবেন। কিংবা দেখা যাবে যে 7th হাউসের যিনি লর্ড, সে ওই সময় কোনো না কোনোভাবে পীড়িত ছিল। তাহলে এই যে লক্ষণগুলো, এই লক্ষণগুলো থেকে আপনারা কিন্তু একটি জন্মছক না দেখেও আপনি কিন্তু বলতে পারবেন যে তার ভাবগুলো আপনি চিহ্নিত করতে পারবেন। জ্যোতিষশাস্ত্র বিচার করতে গিয়ে যদি আপনি কোন ভাব কখন অ্যাক্টিভ হবে এটা ধরতে না পারেন, তাহলে কিন্তু আপনি সূত্র, বিভিন্ন পুঁথি, বিভিন্ন তথ্য, বিভিন্ন লজিক, এই করলে এটা হয়, ও করলে এটা হয়, এর সঙ্গে এর রিলেশন, আপনি এগোতে পারবেন না। একটি চার্ট হাতে নিয়েই আপনাকে সবসময় মাথায় রাখতে হবে যে এখন যে জাতক আপনার কাছে এসেছে, কোন ভাব তার অ্যাক্টিভ হয়ে আছে, কোন ভাবের অ্যাক্টিভনেসের জন্য সে আপনার কাছে এলো। ইন ফিউচার 2-4 বছরের মধ্যে কোন কোন ভাব পরপর অ্যাক্টিভ হতে পারে, তাহলে কোন ভাব কখন অ্যাক্টিভ হবে এবং সেই ভাবের অ্যাক্টিভনেসের ফলে সে ভালো গুণ পাবে, খারাপ রেজাল্ট পাবে, না তার ভালো রেজাল্ট হবে, নেগেটিভিটি, পজিটিভিটি আপনাকে বিচার করতে হবে। এটা করতে পারলেই আপনি কিন্তু দারুণভাবে রেজাল্টটি বলতে পারবেন। আপনার জ্যোতিষ শেখা আপনার কিন্তু সাকসেস হবে। আপনি অনেক সূত্র মুখস্থ করলেন, আপনি অনেক বই পড়লেন এবং আপনি অনেক রকমের গুরুজির কাছ থেকে বিভিন্ন রকমের সূত্র, এই হলে এটা হয়, এগুলো শিখলেন। আপনি সব কিছু শেখার পরেও আপনি কিন্তু প্র্যাকটিক্যালি যখন ময়দানে নামবেন, তখন কিন্তু আপনি সব গোলমাল পাকিয়ে ফেলবেন। একজন জাতক আপনার কাছে আসছে, সে কিন্তু কোনো রকমের সমস্যা না হলে তিনি আসছেন না, তার কোনো না কোনো জায়গায় তার সমস্যা আছে। দেখা গেল তার বেইলি সংক্রান্ত, অর্থাৎ পাচন সংক্রান্ত রিলেটেড তার সমস্যা, সে ভুগছে, অর্থাৎ 5th হাউস। নতুবা রবি গ্রহের কোনো না কোনো সমস্যা বা পীড়িত অবস্থা, বা সিংহ রাশিতে কোনো রকমের ডিসপুট, বা পঞ্চম ভাবে কোনো রকমের ডিসপুট, আপনাকে ধরে নিতে হবে যে এটা ছাড়া তো যেতে পারে না। তাহলে জ্যোতিষ মিথ্যা, জ্যোতিষের যে সূত্র রয়েছে সে তো ব্যতিক্রম হয়ে যাচ্ছে। তাহলে যখনই তার 5th হাউস আপনি বুঝে ফেললেন, আরও 2-4টি কথা বলে তার সঙ্গে, যে 5th হাউস রিলেটেড কোনো যখন সমস্যা হচ্ছে, তখন সঙ্গে সঙ্গে দেখতে হবে 5th হাউস রিলেটেড আর কী কী ঘটনা তার হতে পারে। সন্তান সংক্রান্ত কোনো ঘটনা রয়েছে কিনা, তার ছেলে তার অবাধ্য হচ্ছে কিনা, ছেলে মেয়ে ঠিকমতো পড়াশুনো করছে কিনা, ছেলের কোনো বিপদ হচ্ছে কিনা। কেন 5th হাউস থেকে যেমন সন্তান দেখা হয়, 5th হাউস থেকে যেমন পেট দেখা হয়, 5th হাউস থেকে তেমনি তার সাকসেস দেখা হয়। দেখা যাবে পড়াশুনো করেও তার ভালো রেজাল্ট হচ্ছে না, অনেক চাকরি পরীক্ষা দিয়েও সে কিন্তু সাকসেস হতে পারছে না। তাহলে কোন ভাব কখন অ্যাক্টিভ হচ্ছে, এটা কিন্তু একজন জাতক জাতিকার সঙ্গে সাধারণ কথাবার্তার মধ্যে দিয়ে কিন্তু আপনি ইন্ডিকেট করতে পারবেন। আপনার বিচার কিন্তু অনেক সহজ হয়ে যাবে। তারপরে আমাদের সূত্র, আমাদের তথ্য, আমাদের দশা দেখতে হবে, অন্তর্দশা কে পড়ছে, কোন কোন ভাব সেই সময় অ্যাক্টিভ রয়েছে। ভাব বা গ্রহ অ্যাক্টিভিটি
ন্যাচারালগতভাবে আমরা এইভাবে আইডেন্টিফাই করতে পারি। এবং আরও অনেক সূত্র রয়েছে পার্টিকুলার পিরিয়ডে সেই সমস্ত ভাবগুলো বা সেই প্ল্যানেটগুলো সেই ভাবের উপরে কিন্তু দারুণভাবে প্রভাব বিস্তার করে। তাহলে সেই পিরিয়ডগুলো আপনাকে বয়স কাউন্ট করতে হবে। তাহলে এইভাবে আমরা কিন্তু একটি জন্মছক না দেখেও আমরা পরপর নোট করে নিতে পারি প্রাথমিকভাবে একটি জাতক জাতিকার সঙ্গে প্রাইমারিলি কথাবার্তা বলে যে বর্তমানে তার কোন কোন ভাব অ্যাক্টিভ হয়ে রয়েছে। কেন যে কেউ এসে আপনাকে জিজ্ঞাসা করবে আমার এই পরিবেশ এই অবস্থার মধ্যে দিয়ে আমি যাচ্ছি, দেখুন তো আমার সময়টি কেমন যাবে, আগামী দিনে আমার আরও খারাপ যাচ্ছে কিনা। তাহলে সেই পিরিয়ডে যে ভাবটি আপনি দেখে নিলেন অ্যাক্টিভ হয়ে গেছে, কোন গ্রহ সবচেয়ে বেশি অ্যাক্টিভ হয়েছে, তার মধ্যে শুভ প্ল্যানেট কী কী রয়েছে, নেগেটিভ প্ল্যানেট কী কী রয়েছে আপনি দেখুন। যদি নেগেটিভ প্ল্যানেটগুলো খুব বেশি অ্যাক্টিভ হয়ে থাকে তাহলে তার নেগেটিভ রেজাল্ট দেবে। তাহলে আপনি সব বলতেই পারবেন যে হ্যাঁ এই পিরিয়ড পর্যন্ত আপনার কিন্তু একটু সাবধানে থাকতে হবে, আপনার কিন্তু সময় খুব একটা ভালো যাবে না। যদি দেখেন তার ষষ্ঠ ভাবপতি, নবমপতি, পঞ্চমপতি, লগ্নপতি অ্যাক্টিভ হয়ে রয়েছে, তাহলে আপনি বলতে পারবেন যে হ্যাঁ আপনার এখন ভালো সময় আসছে। এবং আপনাকে পরিবেশ পরিস্থিতি আপনাকে বিচার করে কিন্তু ফল বলতে হবে। তাহলে আজকের আলোচনা আমি আপনাদের সঙ্গে যে স্পেসিফিক উদ্দেশ্য নিয়ে করছি যে জন্মছক না দেখেও আমরা কিন্তু প্রাইমারিলি একজন জাতক জাতিকার সঙ্গে কথা বলে কোন ভাব বর্তমানে ভীষণ রকম অ্যাক্টিভ সেটা কিন্তু আমরা একটা তালিকা তৈরি করে নিতে পারি। সেই ভাবের মধ্যে কোন কোন গ্রহ রয়েছে, তারা কোন কোন ভাবের অধিপতি, তাহলে সেই ভাবের উপরেও কিন্তু প্রত্যক্ষ পরোক্ষভাবে একটা প্রভাব পড়বে। তাহলে তারাও কিন্তু অ্যাক্টিভ হয়ে যাচ্ছে, তাহলে সেগুলোকেও আমাদের একটা লিস্ট বানাতে হবে। তাহলে আমরা যদি দেখি যে একটি পিরিয়ডের মধ্যে 3-4টি ভাব অ্যাক্টিভ হয়ে রয়েছে, তাই প্রথমে আমরা সেগুলোকে দুটো পর্যায়ে ভাগ করব, কোনগুলো শুভ ভাব, কোনগুলো অশুভ ভাব। শুভ ভাবের সংখ্যা যদি খুব বেশি থাকে তাহলে যতই নেগেটিভ অ্যাক্টিভ হোক না কেন তাহলে তার কিন্তু অশুভত্বের পরিমাণ কম হবে। আর যদি দেখা যায় যে অশুভ ভাব এবং অশুভ প্ল্যানেটগুলো বেশি রকমের অ্যাক্টিভ, তাহলে আমাদের ধরে নিতে হবে যে সেই জাতকের এই পিরিয়ডটা খুব বেশি ভালো যাবে না, মোটের উপরে যেতে পারে। তাও দেখতে হবে সেই সময় তার কোনো কোনো শুভ যোগ রয়েছে কিনা, বুধাদিত্য যোগ রয়েছে কিনা, গজকেশরীর যোগ রয়েছে কিনা, সরস্বতী যোগ রয়েছে কিনা, লক্ষ্মী যোগ রয়েছে কিনা, তাহলে এই যে কোনো ধন সম্পদ প্রাপ্তির যোগ রয়েছে কিনা, তো এইগুলো আমাদেরকে দেখতে হবে। দেখে আমাদেরকে কিন্তু বিচার করবার একটা জায়গায় যেতে হবে। কেউ এসে বলল আমার কিছুতেই ঘুম হচ্ছে না, অনিদ্রা, তাহলে আপনাকে দেখতে হবে অনিদ্রা জন্য আপনাকে প্রথমে দুটো গ্রহ আপনাকে কিন্তু প্রথমেই দেখতে হবে। একটি হচ্ছে মঙ্গলকে যে ব্লাডকে নিয়ন্ত্রণ করে, আরেকটি হচ্ছে চন্দ্রকে যে মনকে নিয়ন্ত্রণ করে। এবং আমাদেরকে দেখতে হবে লগ্ন ভাব অর্থাৎ মাথা, সেই লগ্ন ভাবের মধ্যে কোন কোন গ্রহ রয়েছে বা কোন কোন গ্রহের অ্যাসপেক্ট রয়েছে সেগুলোকে আমাদেরকে খুব ভালো করে দেখতে হবে। দেখে আমরা ঠিক খুঁজে পেয়ে যাব যে হয় উচ্চ চাপজনিত কোনো সমস্যার জন্য তার ঘুম হচ্ছে না, কিংবা মনের উপরে কোনো ট্রেস রয়েছে তার প্রভাবে তার ঘুম হচ্ছে না, কিংবা যেগুলো সব কিছুই কিন্তু ব্রেনকে বিচলিত করে রাখে, যে আমাদের যে মস্তিষ্কের যে নার্ভাস সিস্টেম সেই সিস্টেমকে একটুখানি ডিস্টার্ব করছে। সেই নার্ভাস সিস্টেম দেখতে গেলে আমাদের বুধকে দেখতে হবে কী অবস্থায় রয়েছে। সব কিছু দেখে আমরা দেখব এবং বিচার করব। ওই সময় দেখব কোন কোন দশা, অন্তর্দশা, প্রত্যন্ত দশায় কারা রয়েছে। মেষ রাশিকে আমরা দেখব,
মেষ রাশির অবস্থা কি দেখব। তাহলে এইভাবে আমরা কিন্তু একটি জাতক জাতিকার সঙ্গে প্রাথমিক আলাপ আলোচনার মধ্য দিয়েই কোন ভাব অ্যাক্টিভ, কোন ভাব অ্যাক্টিভ নয়, অ্যাক্টিভ ভাবগুলো থেকে শুভ ফল না অশুভ ফল আসছে, সেটা কিন্তু আমরা সহজেই প্রাথমিকভাবেই চিহ্নিত করতে পারব। বন্ধুরা, ঠিক এই পদ্ধতি মেনটেন করে দেখে আপনারা কিন্তু ল অফ অ্যাক্টিভনেস, থিওরি অফ অ্যাক্টিভিটি, এই যে পদ্ধতি, এই পদ্ধতিটা কিন্তু আপনারা প্রয়োগ করে দেখবেন আপনারা খুব ভালো ফল পাবেন। তো বন্ধুরা, আজকে এই যে বিষয় নিয়ে আলোচনা করছিলাম এতক্ষণ, এটি এখানেই শেষ করছি। নমস্কার, ধন্যবাদ, সবাই ভালো থাকবেন। আর ডেসক্রিপশন বক্সে আপনারা যান, গিয়ে দেখবেন আপনাদের অনেক কাজের ভিডিও সেখানে রয়েছে, অনেক মূল্যবান সূত্র সেখানে রয়েছে, যেগুলো আপনাদের জ্যোতিষ চর্চার ক্ষেত্রে অনেক সাহায্য করবে। যদি ভিডিও ভালো লেগে থাকে তাহলে একটু লাইক শেয়ার আশা করি আপনারা করবেন, যা এতদিন আপনারা করে এসেছেন। এখানেই রাখছি।